কথা ছিল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা হবে সব দলের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, সহমর্মিতা, সহযোগিতা আর ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে। কিন্তু হচ্ছে ঠিক উল্টোটা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের মধ্যে অপপ্রচার আর একে অন্যের বিরুদ্ধে ব্যাপক কাদা ছোড়াছুড়ির প্রতিযোগিতা, যেখানে জড়িয়েছেন ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারাও। ছাত্রবান্ধব নির্বাচন হবার কথা থাকলেও ছাত্র সংসদের জের পৌঁছে গেছে জাতীয় রাজনীতি পর্যন্ত। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে চলছে ডিজিটাল বোলিং, ট্যাগিং আর ব্যাশিংয়ের মতো নেতিবাচক নানা প্রচারণা। জাতীয় রাজনীতিতেও সাধারণত যা দেখা যায় না। ২৪ জুলাই পরবর্তী বাংলাদেশেও কেন এমন মুখোমুখি অবস্থানে ছাত্র সংগঠন ও তাদের তরুণ নেতাকর্মীরা? দর্শক, সে প্রশ্নের উত্তরে খুঁজব আজকের এখন প্রকাশে। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি অসহিষ্ণুতা। আর নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আপনাদের দুজনকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো মাহমুদ রাকিব। আমরা কি শুরু করতে চাই নাসিরকে দিয়ে। নাসির, আমরা দেখি এই ছাত্র সংসদ শুধু না, জাতীয় রাজনীতিতেও ছাত্র সংগঠন যে কোনো বিষয়ে, যে কোনো লেখালেখি, যে কোনো বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখনই কোনো কিছু আসে আপনাদের অপছন্দের বা আপনাদের বিরোধী, আপনাদের মতের বিরোধী, আপনাদের আদর্শের বিরোধী, তখনই আপনারা সেই বিষয়টির মধ্যে শিবিরকে খুঁজে পান। এটি কেন? না, এটি কোন বিষয়ে আপনার মনে হয়েছে? সব বিষয়ে আমরা দেখি না, আমার তো মনে হচ্ছে না। আমরা সর্বশেষ যেটি দেখলাম, এই যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা নিয়েও একটি গণধর্ষণের বিষয় এসছে, সেখানেও আপনারা মিছিল, মিটিং, প্রচারণা, কর্মসূচি নানান কিছু করেছেন। অনেক অনেক কিছু আছে। যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মানে আমি স্পেসিফিক বললে তাহলে স্পেসিফিক, যেহেতু আপনি স্পেসিফিক করেছেন। দেখুন, প্রথমত হচ্ছে হাইকোর্টে একটি রিট হয়েছে, আপনি জানেন। সেই রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র শিবিরের সভাপতি জনাব এস এম ফরহাদ, আমরা বহুবার আপনার এই সেটও বলেছি, যিনি অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছেন, পদে ছিলেন, তার বিষয়ে হাইকোর্টে একজন সংক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী এবং একই সাথে তিনি একটি প্যানেল থেকে নির্বাচন করছেন, তিনি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেছেন। বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে সংক্ষুব্ধ হয়ে রিট করতে পারেন, সেটি সংক্ষুব্ধ হয়ে অথবা জনস্বার্থে অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখলাম সেই নারীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি স্ট্যাটাস দিয়েছিলেন, আমরা প্রমাণ পেয়েছি যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জামাত ইসলামের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রমাণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার যে দৈনন্দিন যে কার্য বিবরণী সেখানে আমরা পেয়েছি। সুতরাং এই যে সামাজিক যোগাযোগ, এই যে যিনি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিটটি করেছেন, শুধুমাত্র এই অপরাধে, এটিতে অপরাধ না, শুধুমাত্র এই দোষে দোষী হয়ে একজন নারীকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অত পদযাত্রা করে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, আমরা মনে করি এটি সামগ্রিকভাবে ছাত্র শিবির যে নারীদের প্রতি অসহিষ্ণু তার এক ধরনের বহিঃপ্রকাশ। আমরা যদি ছোট্ট করে আরেকটি এক্সাম্পলে যেতে চাই, আপনার নিশ্চয়ই মনে রয়েছে, আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামে বামপন্থী একজন নারী কর্মীকে প্রকাশ্যে পিছন থেকে লাথি দিয়ে যাকে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ছাত্র শিবিরের যিনি রাজনীতি করতেন এবং পরবর্তীতে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তিনি জেলখানা থেকে বের হয়ে তাকে ফুলমালা দিয়েছিল জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা। সামগ্রিকভাবে আমরা মনে করছি যে নারীর প্রতি যে অসহিষ্ণু আচরণ করে ছাত্র শিবির, বিশেষ করে বট আইডি দিয়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতের বিপক্ষে গেলে আমরা সেই বিষয়টিকে আসলে সামনে এনেছি। এবং এটি শুধুমাত্র ছাত্র শিবির করেছে বলে তাই নয়, যদি কোনো সাধারণ শিক্ষার্থীরা এরকম আচরণ করতে আমরা প্রতিবাদ করতাম। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি, আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যে তিনি জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনারা সব জায়গায় ছাত্র শিবিরকে দেখতে পান না? না, আমরা পাই না। এখানে সুনির্দিষ্ট সেখানেই পান। জি, আমি আবার আসবো। নুরুল ইসলাম সাদ্দাম, আপনার কাছে ঠিক উল্টো প্রশ্ন। আমরা যখন দেখি আপনাদের বিরুদ্ধে কোথাও কোনো কথা হয়, আপনাদের ভুল ধরিয়ে দেয়, আপনারা
যখন আপনাদের আদর্শের বাইরে গিয়ে কেউ কোনো কথা বলে, সেখানে আপনারা ঠিক একইভাবে ছাত্রদলকে খুঁজে পান? সব জায়গায় আপনারা খুঁজে খুঁজে ছাত্রদল করে, এইটা করে ছাত্রদল, কোনো কোথাও কেউ চাঁদাবাজি কে করছে না করেছে পরিচয় ছাড়াই আপনারা সেখানেও ছাত্রদলকে খুঁজে পান যে কোনো বিষয়, এটি কেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনার কথাটা মনে হয় আমি একমত হতে পারছি না, কারণ ছাত্র মানে চাঁদাবাজির ঘটনা ঘটলে আমরা চাঁদাবাজির বিরোধিতা করেছি। যেখানে ছাত্রদলের সম্পৃক্ততা পেয়েছি ছাত্রদলের কথাগুলো আমরা বলেছি। ছাত্রদল তো অসংখ্য চাঁদাবাজি, ধর্ষণ, 5 আগস্টের পরে এগুলোর সাথে জড়িত, এবং তারা যেভাবে একটা কর্মসূচিকে হাইলাইটস করে ইসলামী ছাত্র শিবিরকে দোষারোপ করার অপপ্রচেষ্টা করেছে, ওই ছাত্র স্বয়ং নিজেই লাইভে এসে স্বীকার করেছে সে আসলে ইসলামী ছাত্র শিবিরের সাথে না, ছাত্রদলের সাথেও না, কোনো রাজনীতির সাথেও জড়িত না। কিন্তু নাসির ভাই তাকে ছাত্র শিবির এবং একই সাথে জামাতের সাথে রাজনীতির সাথে জড়িত দুইটাই একসাথে প্যারালালি পেয়েছেন, ওনারা দৈব বাণী প্রাপ্ত হয়েছেন, অথচ সেই ছাত্র নিজেও স্বীকার করেন না। এবং যখনই এই স্ট্যাটাসটা প্রকাশ পেয়েছে ওই দিন রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, সর্বপ্রথম লিখিত প্রক্টরের কাছে, এবং সংবাদ সম্মেলন করে আমরা এর বিচার দাবি করেছি, এবং তার বিচারও হয়েছে। 6 মাস তাকে সাসপেন্ড করেছে। তো 6 মাস সাসপেন্ড করা হলো, একটা ছাত্র নিজে স্বীকার করলো, এবং সে ওইখানে তার আইডিতে গিয়ে দেখা গিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের অনেকেই তার পোস্টে কমেন্টস করে, তার ওইখানে সম্পৃক্ততা রয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো সম্পৃক্ততা ছাড়াই এই যে চাপিয়ে দেয়া, দায় দেওয়ার যে রাজনীতিগুলো তারা বরাবরই করে আসছে, এগুলো হচ্ছে তার নজরানা। শুধু তো একটা ঘটনা না যে এরকমভাবে সাইবার বুলিং করা হচ্ছে, এই একটা ঘটনা, এর আগে শত শত ঘটনা। আজকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহ মাকদুম হলের সহসভাপতি আনিস, তার মন্তব্য হচ্ছে যে গতকালকে 91 জন ছাত্রীকে হলে ঢুকতে দেওয়া হয় নাই, এই হলে ঢুকতে দেওয়া হয়নি এই মর্মে প্রশাসন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করেছে। এই নিউজের নিচে কমেন্টস করেছে এগুলো ছাত্রী নয়, বিনা পারিশ্রমিক যৌনকর্মী। তো এই ব্যাপারে তারা কর্মসূচি দিক, কিন্তু তারা দিবে না। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল দেওয়ার পরেই যখন প্রচারণার প্রথম দিন আপনারা দেখেছেন ডাকসুতে আমাদের প্যানেল সেখানে সাজানো হয়েছে, পোস্টারিং করা হয়েছে, সেখানে নারী কর্মীদের উপরে বা নারী যারা হচ্ছে এখানে আমাদের ছিল তাদের ছবি কিভাবে বিকৃত করা হয়েছে, এর প্রতিবাদে তারা একটা কথা বলেছে। অথবা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এখানে জুমার কথা বলা হয়েছে, যখন আমাদের প্যানেলে বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে সে আসে নাই, তখনও তার ব্যাপারে অভিযোগ মানে এই করা হয়েছে, সাইবার বুলিং তাকে করা হয়েছে। কথাবার্তা আপনারা তার প্রতিবাদ জানিয়েছেন কোনটা? আমরা দেখি ছাত্র দলের অনেক যারা, আমরা তো এগুলো কোনোটাই প্রশ্রয় দিই না, কোনোটাই আমরা পছন্দ করি না, আমরা সবগুলোতে প্রতিবাদ করছি, এবং এগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থার কথা বলা হয়েছে সুনির্দিষ্টভাবে। বুলিং করেছে, প্রতিবাদ শুধু ছাত্র দলের না, সুনির্দিষ্টভাবে না, আমরা বলেছি এগুলো যেই করছে এগুলো তো অফেন্স, অন্যায়টাকে আইডেন্টিফাই করতে হবে। জোর করে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়ানোর প্রবণতাটাই হচ্ছে আমাদের কাছে তিক্ত বিষয়। এখানে যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি চাইতে হবে, কিন্তু তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত, এইটা প্রমাণ করার জন্যই তারা উঠে পড়ে লাগছে। তার মানে তারা নিজেদেরকে সাধু প্রমাণ করার চেষ্টা করছে, আর উদরপিণ্ডি বুদার ঘাড়ে চাপানোর জন্য চেষ্টা করছে। এখানে দেখেন জুলাইয়ের আন্দোলনের পরে এই 1 বছরের ব্যবধানে তাদের দ্বারা তো 30টা ধর্ষণের কেস ঘটেছে, সেখানে তো অসংখ্য তাদের গ্রেপ্তার হয়েছে, তাদের নিজেদের প্যাডে তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে হয়েছে। এই ব্যাপারে তাদের কর্মসূচি আছে, কিছু করছে তারা বহিষ্কার করেছে। 2002 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে তারা হলে ঢুকে ছাত্রীদের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, এগুলো ইতিহাস মানুষ ভোলে নাই। সুতরাং ধর্ষণ মানে এই জিনিসগুলোর সাথে তারা একেবারে ইউজ টু। সুতরাং তারা হচ্ছে নিজেদের মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার জন্য চেষ্টা করছে, এগুলো আরেকজনের ঘাড়ে চাপিয়ে ডাকসুকে যাতে প্রলুব্ধ করা যায়, মানে হচ্ছে বিলম্বিত করা যায়। সকল ছাত্র সংসদের ব্যাপারেই তাদের অবস্থান হচ্ছে তারা আসলে ডেমোক্রেটিক সিস্টেমে যেতে পছন্দ করছে না। নাসির, এই যে বিষয়টি আসলো, যাকে নিয়ে এত ঘটনা হলো, যে গণধর্ষণের হুমকি যে ছেলেটা দিয়েছিল, আলী হোসেন সম্ভবত নাম, আমি যদি ভুল না করি, তার বিচার চেয়ে ছাত্র শিবির প্রক্টর বরাবর আবেদন করেছে, সম্ভবত ছাত্রদল সম্ভবত করেছে, আমি যদ্দূর না সেটা তারা করেনি জানি। আচ্ছা, সেখানে প্রক্টর অফিস থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তার কোনো রাজনৈতিক পরিচয় পেয়েছে? আপনি জানেন? তারা তো রিপোর্ট প্রকাশ করেছে, পায়নি। তারা বলছে আমরা কোনো ধরনের সম্পৃক্ততা তাদের পাইনি, এরপরেও তারা চাপানোর রাজনীতি যেহেতু করে এটা করবে। সংযুক্ত করেছি জি। আমরা জুলাই আগস্টের পর থেকে যেটি একদম বারবার জোর দিয়ে বলেছি যে কোনো গুপ্ত রাজনীতি আসলে বাংলাদেশে থাকতে পারে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ছাত্র দলের যতবারই মিটিং হয়েছে আমরা ততবারই বলেছি যে কোনো গুপ্ত রাজনীতি, গুপ্ত কমিটি থাকা উচিত না, সকল কমিটি প্রকাশ্যে থাকা উচিত।
এই যে আপনার সেটেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বলেছেন ছোট ছোট কমিটি রয়েছে, সেই ছোট ছোট কমিটিগুলো প্রকাশ করা হয়নি। এখন এখানে সাদ্দাম ভাই বলেছেন যে আলী আহসান যে ছাত্র শিবির বা জামাত ইসলামের সমর্থক নয়, উনি এটি প্রমাণ করার এক ধরনের চেষ্টা করেছেন। তাহলে আমি একটু ক্যামেরাম্যান ভাইকে একটু বলছি। আমি প্রথমে এটি দেখাচ্ছি আলী আহসানের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, শেষের অংশটুকু শুধু পড়ছি। এইদিকে শিবিরের সাপোর্টার হয়েও আমি শিবিরের কেন্দ্রীয় কোনো নেতার ফ্রেন্ড নই, আমার জীবনটা লস। এটি আমি একটু দেখানোর জন্য দর্শকদের অনুরোধ করছি। উনি জামাত ইসলামের প্রোগ্রামে গিয়েছেন, প্রোগ্রামে গিয়ে তিনি লিখেছেন সমর্থনে তিনি এই প্রোগ্রামে গিয়েছিলেন। আমি আরেকটি দেখাই, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একজন বলেছেন বাইরে কি শিবির করেন, তিনি বলছেন না সমর্থন করি। আরেকটি প্রোগ্রামে তিনি শিবিরের সাথে গিয়েছেন, আমি একটু এখানে দেখাতে চাই। ওকে, এখন আমরা বলছি সেটি হচ্ছে বারবার 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে আমরা ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে আত্মপ্রকাশ ঘটেছে, সেই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু কোনোভাবে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন হলে তাদের কমিটি প্রকাশ করে না। এই যে তাদের কমিটি প্রকাশ না করার একটি সুফল হচ্ছে এই যে আলী আহসান তাদের ছাত্র শিবিরের লোক হওয়ার পরও, এত বড় দুষ্কর্ম করার পরও তিনি দায় নিচ্ছেন না। এই জন্যই নিচ্ছেন না, কারণ কমিটি প্রকাশ করলে তো তাকে দায় নিতে হবে, সেই জন্য দায় নিচ্ছেন না। এখানে সাদ্দাম ভাই না, এই যে আমরা এখানে বলছি ছাত্র শিবির যদি করতে হয় তাহলে ছাত্র শিবিরের শুরুতে ওনারা বলে থাকেন ওনাদের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। কেউ সদস্য হয়ে থাকেন, কেউ সাথী হয়ে থাকেন, কেউ কর্মী হয়ে থাকেন, সমর্থক হয়ে থাকেন, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, সবগুলোকে ওনারা জনশক্তি বলে থাকেন। এবং কেউ যদি সমর্থক হয়ে থাকে, আপনি জানেন ছাত্র শিবিরে তাকে ফর্ম পূরণ করতে হয়, ফর্ম পূরণ করে তাকে সমর্থক হতে হয়। এটি সবাই জানে, যে বাংলাদেশের সব মানুষ জানে যে ছাত্র শিবির করতে হলে তাকে সমর্থক ফর্ম পূরণ করে সমর্থক হতে হয়। তিনি তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের সমর্থক, এবং তিনি ফর্ম পূরণ করেছেন, সেটি গোপনে করেছেন। সুতরাং আমি মনে করি এত প্রমাণ দেওয়ার পরও সাদ্দাম ভাই বলা উচিত যে আলী আহসান ছাত্র শিবির বা তাদের একনিষ্ঠ কর্মী। আমরা আমি শেষ আরেকটি বলি, এখানে এই ঘটনা ঘটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বলেছেন যে আলী আহসান তাদের কোনো নেতা কর্মী নয়। তারপরক্ষণে আমরা দেখলাম আলী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, এমনকি জামাত ইসলামের সাথেও না। এই কথা বলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডেন্টিটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আবার এটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা বললো তারা রাজনৈতিক কোনো তার সম্পৃক্ততা পায়নি, সেটি এবার কেন বললো? দেখুন, এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি তো আপনাকে প্রমাণ দেখাচ্ছি। সাদ্দাম বলে যে ছাত্রদের সঙ্গে অনেক ছবি তার ফেসবুকে আছে, আমি তো দর্শকদেরকে প্রমাণ একটি মানুষ যদি একটি দলের রাজনৈতিক সমাবেশে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছবি আছে, এর বাইরে আর কি রয়েছে? আমরা সেটা তো জেনে আসছি। এর বাইরে একটি রয়েছে, ওনারা তো কমিটি প্রকাশ করে না। যদি কমিটি প্রকাশ করতে তাহলে আমরা ভাবতাম, ওনারা তো কোনো কমিটি প্রকাশ করে না। কমিটি প্রকাশ না করে তারা গুপ্ত থাকতে চায়, সুফলটা সাদ্দাম ভাইয়ের পাচ্ছে। জি, আমরা ওনাদের তো এই গুপ্ত শব্দটা ন্যারেটিভ দাঁড় করিয়ে এরপরে যে কারোর উপরেই এই জিনিসগুলো ভর করানোর একটা অপচেষ্টা, এটা তারা করেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি করছে। তারা বাংলাদেশে সব জায়গায় ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1-2টা কেস নিয়ে তারা মূলত কথা বলতে, এস এম ফরহাদের বিষয়টা। তো এস এম ফরহাদ আর কবি জসিমউদ্দিন হলের যে আর এক ফরহাদ আজকে মিডিয়ায় কিন্তু সে আবার এসে স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু তারা মিথ্যাচারগুলো করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। যে ডকুমেন্টসগুলো দিল, এরকম ডকুমেন্টস তার প্রোফাইল ঘাটলে ছাত্র দলের সাথে অসংখ্য ডকুমেন্টস এরকম রয়েছে। সমর্থকের ব্যাপারটা বলি, আমাদের জনশক্তির ব্যাপারে সে তো খুব ভালো স্টাডি করেছে, আর একটু স্টাডি করবে। আমরা জনশক্তি বলতে আমাদের কর্মী সাথী সমর্থকদেরকে বুঝাই, কর্মী সাথী আর সদস্যদেরকে বুঝাই। তো পুলিশ যখন আমাদেরকে জেলখানায় ধরতো তখন এসে আমাদের জিজ্ঞেস করতো তোর মান কি। তা আমরা মাঝে মাঝে, সদস্য তো আমাদের হাই লেভেল, আমরা বলি যে আমরা হচ্ছে সদস্য। তখন আমাদের সদস্যদের মাঝে মাঝে একটু ছেড়ে দিত, যদি বলতো কেউ কর্মী তার উপরে প্রচুর টর্চার করতো। তো এই ক্রোনোলজিটা অনেকে বুঝে না বুঝার কারণে এই যে ভাই যেমন আজকে টকশোতে এসে উলট পালট কথাবার্তা বলছে, সমর্থক কেউ আজকে এখানে দাঁড়িয়ে রাস্তায় সমর্থক, ওইটা হচ্ছে লিগালি যাদেরকে আমরা সমর্থক ফর্ম পূরণ করাই, এর বাইরে সমর্থক পূরণ করলেই সে আমাদের জনশক্তি হয় না। এরকম লক্ষ লক্ষ হয়। আমরা তো বললাম কর্মী সাথী এবং সদস্য, এদেরকে আমরা জনশক্তি বলে থাকি। আর রাস্তায় কেউ দাঁড়িয়ে একজন ব্যক্তি, আমি জেলখানায় গিয়ে একদিন দেখছি একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, আমার দেখে এসে দৌড় দিয়ে সালাম দিয়ে বলছে আমিও শিবির করি। তাই আমি বললাম আমি তো সিগারেট খান, আপনি বুড়া মানুষ কেমনি শিবির করেন? বলে না তোমাদের আমার ভালো লাগে।
ওই ভালো লাগে মানে হচ্ছে সে সমর্থক, কিন্তু সে সিগারেট খাচ্ছে, তাহলে কেমনে একটা সমর্থক আমার না, সিগারেট বুড়া মানুষ খায়? তো শিবির মানে করতে এরকম পারে না। টাইপের হয়ে গেছে বিষয়টা। সমর্থন তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারে। আমাদের কর্মসূচির কারণে লাস্ট 11 মাসের কর্মসূচি বা 1 বছরের কর্মসূচি যখন আমরা প্রকাশ্যে করেছি, প্রতিটা মানুষই ইসলামী ছাত্র শিবিরের জি, জি। এই কর্মসূচিকে না, অ্যাপ্রিশিয়েট কিন্তু এখানে না, না, যেটি ওরা বলছিল যে আপনারা যারা অপকর্ম করে তাদের বিচার না চেয়ে এবং সেটি শিবিরের দিকে দায় চাপাতে চান। যেমন না, এই- আমরা তো- যেমন এই বিষয়টা কিন্তু আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলছিলেন যে আপনারা লিখিত কোনো আবেদন বা বিচার চেয়ে আবেদন করেননি, ছাত্র না, না, শিবির কিন্তু লিখিত করেছে। না, না, এখানে সাদ্দাম ভাই একটু মিসকোট করেছে। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে ডাকসুর যে প্যানেল রয়েছে সেই প্যানেল তার বিচার চেয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, শুরুতে ছাত্র শিবির দিয়েছে। এই যে শুরুতে ছাত্র শিবির দিয়েছে এটাও তাদের কৌশলের অংশ, কারণ তারা তো কমিটি প্রকাশ করে না, তারা কমিটি প্রকাশ না করে তাদের কর্মী ধরা খেয়ে গিয়েছে, সেই জন্য আগেই সাদ্দাম ভাইরা তাদেরকে তারা পাঠিয়ে বলছিল যে দিয়েছে। আপনারা 5 আগস্টের পরে 30টি ধর্ষণের দায় ছাত্র দলের প্রতি না, বলছিলেন তিনি। এটা অস্বীকার না, না, করেন না, অস্বীকার তো নিউজে। করতে হবে। এটাও আপনি অস্বীকার না, করতে না, হবে। না, আপনি দেখান তাহলে আমাদের ওনাদের জামাত নেতারা তো আপনারা দর্শনের তো দায়ে ওনারা বহিষ্কার করেছেন না? 12 জনকে না, বহিষ্কার করেছেন, করছেন আপনারা আপনারা। করেছেন, জামাত নেতা পরকীয়া দর্শনে করেছেন না, না না, ওনারা? একটাও ঘটনা আমরা নেই, মনে এরকম করি কি যে বলেন? এটি তো হয়েছে, আমরা অস্বীকার করছি না 2-4টি ঘটনা, সেটা জামাতও করেছে। জামাতের হয়েছে না? না, আপনি জামাতের মাথায় কে দেখাবো, করছে? তাহলে বিরতির পরে আমি দেখাচ্ছি হ্যাঁ, ঠিক আপনাকে, আছে, আপনি বের দেখাচ্ছি। করে দেখান, সমস্যা নেই। এটি হয়েছে, আমরা তো বলছি না হয়নি। ধর্ষণের কিন্তু দায়ে 30টি যে শুধুমাত্র ঘটনা বললেন ছাত্র সেটি দল এবং কোনোভাবে বিএনপিরই ধরা কোনোভাবে পড়েছে। সত্য নয়। 2-1টি ঘটনা হয়েছে, আমরা বহিষ্কার করেছি, আমরা পুলিশের কাছে বলেছি তাদেরকে ব্যবস্থা নিতে। একটি বড় সংগঠন আর ছোট সংগঠন যাই হোক, দোষ তো করতেই পারে। আমরা তো হচ্ছে এই দায়ভার নিচ্ছি, নিয়ে তাকে বহিষ্কার করছি, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেই পুলিশ, সে আহ্বান জানাচ্ছি। সেটি তো জামাতে ইসলাম ছাত্র শিবিরের নেতা জি, আমরা একটা বিষয় আলোচনা করব। জানেন, একটু আমরা যেতে চাই, আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি আপনারা বিভিন্ন জায়গায় কর্মসূচি গতকাল পালন করেছেন, পুরো দেশব্যাপী, আজকেও ঢাকায় পালন করেছেন। সেখান থেকে আমরা দেখেছি আবার সেই পুরনো স্লোগান, আক্রমণাত্মক স্লোগান, জবাই করার স্লোগান, দেশ ছাড়ার স্লোগান, মানে যেটি 5 আগস্টের পরে আর হবার কথা না, সেটি আবার কেন হলো? সেটি আবার আপনাদের যে ভেরিফাইড পেজ সেখানে আপলোডও করেছেন আপনারা, সেটি মানে কি আপনারা তার মানে সেটা আপনারা ধারণ করেন এইসব স্লোগান? না, এখানে দুইটি বিষয়। একটি হচ্ছে দেখুন, যখন একটি ঘটনা ঘটে তখন যখন পাল্টা ন্যারেটিভ করা হয় বা পাল্টা ন্যারেটিভের যে ধরনটা যখন আপনি আক্রমণাত্মকভাবে করেন তখন রাজনৈতিক ভাষা সেভাবে আক্রমণাত্মক হয়। আপনি আমাকে যেরকম বলেছেন যে এটা হয়েছে, ওনাদের দিক থেকে হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে জামাত ইসলাম মিছিল করেছে। সেই মিছিল থেকে তারা পিয়ার পদ্ধতি চাই না বলে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বলে স্লোগানও দিয়েছে না? তো এখন একটি রাজনৈতিক মিছিলে অনেক কিছু হতে পারে বা এরকম হয়, কিন্তু সব ঘটনা, সব পরিস্থিতি, সব ঘটনাকে আইডেন্টিফাই করে না যে এই ঘটনাটা আমরা চাই। আপনি কিন্তু আমার এই শোতে এসে তিনি বলেছিলেন যে আপনারা এই ধরনের স্লোগান ধারণ করেন না, যদি কেউ করে থাকে সেটি ব্যক্তিগত। কিন্তু আজকে সেই স্লোগানটা আপনাদের Justify পেজে করলো কেন আজকে। আবার আপলোড হলো? ওই সেটি আমার কোন স্লোগানটি তাহলে আপনি আমরা সম্ভবত খুলনা মহসিন কলেজের হ্যাঁ, একটি, খুলনা মহসিন কলেজ। হ্যাঁ, আমি এমন একটি না, এটি আমি অবগত না, আপনি দিলে আমি বিরতির পরে জানতে পারবো আসলে। আচ্ছা, সেটি আরেকটি বিষয় আমি যেতে চাই একটু আপনার কাছে সাদ্দাম, সেটি হলো যে আমরা দেখেছি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল অভিযোগ করেছে আপনারা ফোকাস কোচিং সেন্টারে সংবর্ধনার নামে শিক্ষার্থীদেরকে উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন, খাবার খাইয়েছেন, যাতে তারা শিবিরের প্যানেলের প্রতি একটু ইতিবাচক থাকে। এটি কেন করছেন আপনারা? এটা কবে হয়েছে? এটি ছাত্রদলের আচ্ছা, যেদিনই বিপ্রার্থী হোক, অভিযোগ আমাদের করেছে। ফোকাস কোচিং বা অন্যান্য কোচিংগুলো তো অটোনোমাস, স্বাভাবিকভাবে স্বাধীনভাবে তারা কাজ করে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, ফার্স্ট ইয়ার ছাত্র ভর্তি হয়েছে, যে সকল ছাত্র ফোকাসে কোচিং করেছে তাদের নিয়ে তাদের হয়তো প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামগুলোতে তো আমি সেরকম কোনো কিছুই দেখি না যে ওইখানে যারা আসছে তাদের কাছে ভোট আবেদন করা হয়েছে, নিবেদন করেছে। তারা এমন ঢাকা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো ফোকাসে পড়ে চান্স পেয়েছে, তারা এই প্রোগ্রামগুলো করতেই পারে, তাদের নিজস্ব প্রোগ্রাম। এটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো করে নাই, এটা বাইরে করেছে, এবং বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে জোর করে নিয়ে যাওয়া হয়নি, ওইখানে অনুষ্ঠান করে কারো কাছে ভোটও চাওয়া হয়নি। চাওয়া হলে তো ভিডিও ফুটেজ তো এখানে প্রকাশ পাওয়ার কথা না। ওইখানে মানে ওইখানে ফোকাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এ যারা কোচিং করেছে এ সকল ছাত্রদেরকে ওইখানে ডেকে তাদেরকে কংগ্রাচুলেশন করা হয়েছে যারা চান্স পেয়েছে। এটা রেগুলার প্রোগ্রামের অংশ হিসেবে করা হয়েছে। সুতরাং এটার সাথে ওইটা মিলানো, সব কিছুর সাথে সব কিছু মিলানোটা এটা মানে অনুচিত মনে করি। যখন হচ্ছে খেই হারায় ফেলে, নিজেরা আর কুল কিনারা পাচ্ছে না, তখন ছোট ছোট যে কোনো বিষয়গুলোকেই মনে হয় যে আমাদেরকে ধরা হচ্ছে।
যেমন ভাই বললো যে আজকে মহসিন কলেজে গতকালকে যে স্লোগানটা দেওয়া হলো, একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর, রাজাকারের আস্থানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, 71-এর আস্থানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই শব্দ ব্যবহার করা হয়েছে। দেখেন এটার এগেইনস্টে ফেনীতে আজকে আমাদের কর্মসূচি পালন করতে হয়েছে। তারা 71-কেও জ্বালিয়ে দেবে পুড়িয়ে দিবে, এরপরে আমাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে দিবে, দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে দিবে। 5 আগস্টের পরে ওই একই রকম ফ্লেভার আমরা ছাত্রলীগের ক্ষেত্রে যেরকম পেতাম, একই ফ্লেভারগুলো এখনও পাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের এক নেতা সে বলছে যে নির্বাচনের পরে কোড আনকোড নির্বাচনের পরে জামাত শিবিরের বাচ্চাদেরকে থাকতে দিবে না, তারা বাংলাদেশে ক্যাম্পাসে থাকতেই দিবে না তারা আমাদেরকে। তার মানে এর আগে তাদের হাতে তো আমাদের 32 জনের শহীদের ঘটনা আছে, রক্ত লেগে আছে। ঠিক একই সংঘাতের দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাবে যদি এই নির্বাচনে তারা সে ডাকসুতে হোক আর যে কোনো জায়গায় জিতুক না কেন। রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের যে অসংলগ্ন বক্তব্যগুলো তাদের সভাপতি রেখেছে, এর কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে থেকে আমরা তো দেখি নাই। তারা ভিসির মতো একজন সম্মানিত ব্যক্তিকে একজন স্টুডেন্ট যে ভাষায় তুই তুকারি করে বক্তব্যগুলো রেখেছে, এগুলো একটা সভ্য ইউনিভার্সিটির স্টুডেন্টের ভাষা হইতে পারে না। এরপরেও সে কিভাবে এই দলের একটা নেতার পর্যায়ে থাকতে পারে? সে ওইখানে মনোনয়ন বিতরণ করা হচ্ছে, ছাত্র এবং শিক্ষকদের সামনে সেই মানে ভাঙচুর শুরু করে দিয়েছে। আমাদের ভাষা তো প্রতিবাদের ভাষা, এটা হওয়া উচিত না। আমাদের স্মারকলিপি দিয়েছি ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। প্রশাসন তো তাদেরই প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে তো তাদের কথাই চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলে তাই তারা শুনে, এরপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা বলে তাই শুনে। 2 মাস পিছাইতে বলছে, তাদের কথায় কারোর সাথে কোনো কথা নেই, এমনি পিছাই দিছে নির্বাচন। তো যেটা পিছানো হয়েছে, যতটুকু করা হয়েছে, এগুলো তো আমরা অ্যাপ্রিশিয়েট করছি। টোটালি আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো একেবারে বিএমপি ব্যাক, বিএমপি নিয়ন্ত্রণ করছে। 2-একটা কথা যখন তাদের এদিক ওদিক হয়ে যাচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে এবং সেগুলো তারা আদায় করছে। আমাদের তো প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমরা তার আপনি অনেকগুলো উত্তর দিন বুঝতে পারছেন, সেগুলো আপনি দিয়েন। আমার সাথে প্রশ্ন হলো, আপনারা ডাকসুতে যে প্যানেল ঘোষণা করেছেন বা জাকসুতে আমরা দেখেছি, রাকসুতে মনে এখনো করেননি, সময় আছে এখনো। জি, আমরা যেগুলো করেছেন সেখানে দেখেছি যাদের আপনারা মূল পদে দিয়েছেন, ভিপি, জিএস বা এজিএস, কোনো প্যানেলের এই প্রার্থীর তালিকায় যারা মূল কমিটির তারা কেউ নাই, অনেক নিচ থেকে এনে দিতে হচ্ছে। এটি কেন? মূল কমিটির তারা কেন ভিপি, জিএস পদে দাঁড়াতে পারছে না? আমি এই উত্তরটি জানবো, তবে দর্শক তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আমরা ছিলাম নাসিরউদ্দিন নাসির। আপনার কাছে জানতেছিলাম যে প্যানেলগুলো আপনারা ঘোষণা করেছেন, ডাকসু আর জাকসু, এ দুটি সম্ভবত ঘোষণা হয়েছে, আপনাদের ছাত্রদলের যে মূল প্যানেল, আমি কেন্দ্রীয় কমিটি বলছি না, আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্যানেল, সেখানকার সভাপতি বা সেখানকার সাধারণ সম্পাদক বা জাহাঙ্গীরনগরের সভাপতি বা আহ্বায়ক, যাই হোক, মানে তারা আপনাদের এই মূল পদগুলোতে দাঁড়াতে পারলো না কেন? যেটা আমরা অন্যান্য সময় দেখি, অন্যান্য দলগুলোতে আমরা দেখি, ছাত্রলীগের আমলে আমরা দেখেছি, বা এখনও আমরা যদি অন্যান্য দলগুলো দেখি, ছাত্র শিবির বা গণতান্ত্রিক ছাত্র সংসদ বা আরও যারা রয়েছে, এখানে আপনারা একটু দেখলাম যে তাদেরকে গুরুত্ব দেননি কেন? তার আগে জাহিদ ভাই অনেকগুলো বিষয় বলেছে, যদি আপনি বলেন তাহলে 2-একটা বিষয় একটু বলতে পারি। সাদ্দাম ভাই অনেকগুলো বলেছেন। সাদ্দাম ভাই কয়েকটা বিষয়, উনি এসএম পরাদের বিষয় বলেছেন, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের বিষয় বলেছেন। আমরা একটু ছোট করে একটু বলি। শুরুতে এসএম পরাদের বিষয়ে আপনি জানেন যে এখানে একটি হাইকোর্টে একটি রিট হয়েছিল, সংক্ষুব্ধ একজন শিক্ষার্থী। হাইকোর্ট হচ্ছে শুরুতে হাইকোর্ট ডিভিশন এটি স্থগিত করেছে, তারপর নানা নাটকীয়তা হয়েছে এবং এটি আপাতত স্থগিত আছে যে হাইকোর্টের যে সিদ্ধান্তটি। কিন্তু এসএম পরাদের বিষয়ে যে রিটটি, সেটি আসলে 30শে অক্টোবরের পরে এটি হয়তো আরও শুনানি হতে পারে, কিন্তু আমরা সে বিষয়ে একটু আসলে কথা বলতে চাই। এবং আজকে কয়েকটি গণমাধ্যমও কয়েকটি বিষয় আসলে উপস্থাপন করেছে। বিশেষ করে আমরা দেখেছি কয়েকটি গণমাধ্যমে এটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে এসএম ফরহাদ যে ছাত্রলীগের যে পদে ছিলেন, এবং এক ব্যক্তি সাতক্ষীরা থেকে স্বীকার করেছেন, ছাত্রলীগের এক সন্ত্রাসী, তিনি নিজে স্বীকার করেছেন যে তার পদটি এসএম ফরহাদের পদ। এরকম একটি ভিডিও আপনি দেখেছেন। আমরা সে বিষয়ে একটু কথা বলতে চাই। শুরুতেই 5 তারিখের পর থেকে আমরা যেটি গণমাধ্যমে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে তৎকালীন যিনি আত্মপ্রকাশ করেছেন, তার নাম হচ্ছে এসএম ফরহাদ। তিনি টিএসসির সাংবাদিক সমিতিতে যেই বক্তব্যটি প্রথমে রেখেছেন, সেটি হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ছাত্রলীগের পদ তিনি কেন নিয়েছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, যেটি আমি বলছি, তিনি সমকালকে বলেছেন কেন পদ দিল সেই প্রশ্ন ছাত্রলীগকে করা উচিত। এটি সমকালকে আমি কোট করছি একদম।
তারিখটাও বলেন। তারিখটা বলতেছি পরের দিন। ওকে, এটা আপনি দেখেছেন। আমরা বাংলা ট্রিবিউনকে কোট করছি 26 সেপ্টেম্বর 2024। আমাকে কেন পদ দেয়া হলো, ছাত্রলীগকে প্রশ্ন করা উচিত। আমরা একটু জুম করার জন্য আপনি অনুরোধ করছি। একদম স্পষ্ট দেখা যাচ্ছে। জনাব ফরহাদ নিজেই স্বীকার করেছেন যে তিনি ছাত্রলীগের পদে ছিলেন। তিনি প্রতি উত্তরে বলেছেন, স্বীকার করেছেন কেন পদ দেয়া হয়েছে সেটি ছাত্রলীগকে জিজ্ঞেস করা উচিত। এটি হচ্ছে একটি বিষয়। আজকে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এক সন্ত্রাসী, যিনি ছাত্রলীগের সন্ত্রাসী, তিনি গণমাধ্যমে দু একটি ভিডিওতে বলেছেন যে এস এম ফরহাদ নামে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে সেই ব্যক্তি আদৌ সেই সন্ত্রাসী। তিনি কোট আনকোট তার ভাষায় বলেছে। আমরা মনে করছি এটি একটি ভুয়া বিবৃতি, এটি একটি সাজানো বিবৃতি বলে মনে করি। দেওয়া হয়েছে। আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি। প্রথমত এটি এস এম ফরহাদ নিজেই স্বীকার করেছিলেন 26 সেপ্টেম্বর 2024-এ, যেটি বাংলাদেশের সকল গণমাধ্যমে এসেছে। তিনি নিজেই বলেছেন কেন তাকে পদ দেওয়া হয়েছে কোর্টের, যে এটি ছাত্রলীগকে জিজ্ঞেস করা উচিত। এখন দেখেন, আমরা প্রথম থেকে বলছি যে এস এম ফরহাদের ছাত্রলীগের যে পদটি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অনুষদের তিনি জয়েন্ট সেক্রেটারি। কিন্তু আজকে যে এস এম ফরহাদ, যিনি, তার নামটি কিন্তু একটু অন্যভাবে, এস এম ফরহাদ হোসেন ওনার নামটি, তিনি হচ্ছেন জসিমউদ্দিন হলের ছাত্রলীগের সহসভাপতি। তাহলে এখানে দেখেন পদ কিন্তু আলাদা আলাদা, একটা জয়েন্ট সেক্রেটারি, একটি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, আর পদের ধরনও আলাদা, একটা হচ্ছে সমাজকর্ম অনুষদের আর একটি হচ্ছে জসিমউদ্দিন হলের। আপনি বুঝতে পেরেছেন? ওকে, এখন দেখেন আজকে যিনি, যেই সন্ত্রাসী সাতক্ষীরা থেকে ভুয়া ভিডিও বার্তা দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সি বিভাগের শিক্ষার্থী। এখন আপনি বলেন রাকিব ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সি বিভাগ কোন অনুষদে? আপনি বলেন। কলা অনুষদের। এখন দেখেন, জনাব এস এম ফরহাদ যদি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এখন যিনি সভাপতি, উনি হচ্ছে সমাজকর্ম বিভাগের, মানে এটি সমাজকর্ম অনুষদে, তো তিনি তো ওই অনুষদের। আর আজকে যিনি ভিডিও বার্তা দিলেন তিনি তো কলা অনুষদের। তাহলে দুটো তো কোনোভাবেই মিলছে না। তাহলে এখানে তিনটি বিষয় মিলছে না। একটি হচ্ছে পদ দুটি আলাদা, একটি জয়েন্ট সেক্রেটারি, একটি ভাইস প্রেসিডেন্ট, একটি জসিমউদ্দিন হল, আর একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম। সুতরাং আমরা মনে করি এটি একটি পাতানো একটি ভিডিও, এই ভিডিও তাকে দেওয়া হয়েছে। সুতরাং এটি দুই ব্যক্তি, দুটি আলাদা আলাদা বলে মনে করি। আপনারা একটি পাতানোর ভিডিও সাথীরা থেকে এনেছেন। আমরা প্রত্যেককে দুইটি এবং দুইটি আলাদা আলাদা সিগনেচার করা দেওয়া আছে এখানে। আমরা জুম করছি, আর দুই ব্যক্তিও আলাদা, দুইজনের পদও আলাদা, তারিখও আলাদা। দুইটি কমিটি আমাদের কাছে রয়েছে এখানে। এখানে হচ্ছে যে ছেলেটা ভিডিও বার্তা দিয়েছে, এটা আজকের ভিডিও বার্তাই শুধুমাত্র দিয়েছে এরকম না, এর পূর্বেও সে একই কথা বলেছে। আর এরকম সেটে এসে নাসির ভাইরা আরো অসংখ্যবার বলছে যে জসিমউদ্দিন হলের যে কমিটিতে যাকে বলা হয়েছে এই ফরহাদ সেই ফরহাদ একই। ফরহাদ ভাইয়ের যেই বক্তব্যটা সে নিয়ে আসছে ওইটা হচ্ছে 2024 সালের 26 সেপ্টেম্বরের একটা ঘটনা। তখন আসলে ওই তাকে প্রশ্ন করা হয়েছে, সে তো নিজেই জানে না যে কেন, কার নাম কিভাবে দেওয়া হয়েছে। সে বলছে কে দিয়েছে সেটা তাদের কাছে জিজ্ঞাসা করেন। কিন্তু আসল ঘটনাটা তো পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে এই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি যার নামটা এখানে ট্যাগ করে এরপরে হচ্ছে তাকে ব্লেম দেওয়া হচ্ছে। এবং ছাত্র দলের ক্ষেত্রেও আপনি দেখবেন যে তারা 27 জনের একটা প্যানেল ঘোষণা করছে ডাকসুর, তার মধ্যে এরকম অন্তত 6 জনকে খুঁজে পাওয়া গিয়েছে যে 6 জন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা প্যানেল দিয়েছে, সেই প্যানেলে হচ্ছে ছাত্রলীগের ওই কমিটির মধ্যে আছে। এখন তাদের ব্যাখ্যা হচ্ছে তারা এটা বাতিল করছে না কেন, তাদের ব্যাখ্যা হচ্ছে যে না, এই কমিটির মধ্যে যাদের নামগুলো দেওয়া হয়েছে তারা আসলে ছাত্রলীগ করতো না, জোর করে তাদের নাম দেওয়া হয়েছে, মানে অনেক কথা আছে। এরপরে হলের কমিটি যেগুলোতে দেওয়া হয়েছে অসংখ্য ব্যক্তি যাদের প্যাডে ছাত্রলীগের নাম লেখা আছে, ইভেন ওই যে মানসুর আপু তাদের কোন পদে আছে আমি ঠিক খেয়াল নাই, তার নামটাও বা তার হচ্ছে অনেক ভিডিও ফুটেজ ছাত্রলীগের সাথে দেখা গিয়েছে। তার এখন কর্মসূচিতে এই যে গণহত্যার কর্মসূচি যেটা তারা দিয়েছে সেখানে এসে মানসুর আপুও তো বক্তব্য রাখছে। সুতরাং তারা স্পেসিফিক একটা পয়েন্টকে প্রমাণ করতে গিয়ে যে আক্ষেপের জায়গাটা দেখেন, তাদের তো অসংখ্য কেস আছে যে ছাত্রলীগ করতো, এরপরে এখন এসে তারা হচ্ছে এই কমিটিতে স্থান পেয়েছে। শুধুমাত্র ফরহাদের বিষয়টা যখন রিড করা হলো পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা কি করছে, যখন রিড করা হলো এবং রিটের এগেইনস্টে একটা আদেশ দেওয়া হলো, আদেশটা চেম্বার জজে যখন আবার স্থগিত করা হলো, তাদের ভিপি প্রার্থী সেখানে এসে বক্তব্য রাখলো, খুবই আক্ষেপ করে বললো, শিশির মনির প্রশাসন তুমি অন্ধ, এগুলো দেখো না।
অথচ এই শিশির মনির হচ্ছে তাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনেরও মামলা লড়েছে, এরপরে তাদের একাধিক নেতাকর্মী মামলা রয়েছে, ইউনিভার্সিটির হচ্ছে তিনি একজন লয়ার, কিন্তু এটা নিয়ে তারা প্রচন্ড রকমের আক্ষেপ প্রকাশ করছে ভিপি প্রার্থী, কারণ তার আসলে হাতে ঘা লেগেছে। সে চাচ্ছিল যে না, এই রিটটা যেটা করা হয়েছে, যে পিছিয়ে দেওয়া হয়েছে, এইটা যদি থাকতো তাহলে তাদের মনে তুষ্টি হতো, কারণ তারা রাষ্ট্র ইলেকশন চায় না, ডাকসু ইলেকশনে চায় না, ডাকসু ইলেকশন বানচাল করার জন্য অনেক কিছু করছে। প্রথমত আমি বলি, এখানে ডাকসুতে যারা অসংখ্য নীতিমালা তারা ভঙ্গ করেছে, সেখানে আজকেও দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে অন্য কোনো কলেজ থেকে বা বাইরে থেকে কেউ প্রচার প্রচারণা করতে পারবে না। ঢাকা কলেজের স্টুডেন্টদেরকে তারা নিয়ে এসে প্রচার প্রচারণা করা হচ্ছে। আমরা শঙ্কিত, চরম আকারে শঙ্কিত, যে আসলে তারা কার্ডগুলো নীলক্ষেত থেকে বানিয়ে নির্বাচনের দিন অসংখ্য ছাত্রকে এখানে অনুপ্রবেশ ঘটায় কিনা, এটা নিয়ে আমরা প্রচন্ড রকমের শঙ্কিত হয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তারা ইলেকশন চায়নি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে ভাই নিজে গিয়ে বলেছে, অফ দ্য রেকর্ডে বলেছে যে কিসের জাকসু হবে না। তার মানে তারা যে এই ইলেকশন গুলো হবে না এটা বিশ্বাস করে। হ্যাঁ, নাসির ভাইয়ের অডিও প্রকাশ পেয়েছে, গণমাধ্যমে এটা দিয়েছে, কেউ আসলে প্রথমত হচ্ছে স্ট্যান্ডটাই হচ্ছে তারা কি। আমি একটু সুনির্দিষ্ট জানতে চাই, আমি যে প্রশ্নটা আগে করেছিলাম যে আপনারা এই কমিটি যে প্যানেল দিয়েছেন, এখানে মূল পদগুলোতে ছাত্র দলের যারা মূল কমিটি দিয়েছে, তার কারণে একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তো কম নাই। আমরা আজকে দেখলাম ঢাকা কলেজের একটি ছেলে এসে সে আবার বললো সে রোকেয়া হলে মানে তাকে দিয়ে কেন বহিরাগত লোক দিয়ে কেন আপনাদের প্রচারণা করতে হবে, এই দুটো বিষয় একটু সুনির্দিষ্ট। প্রথমত হচ্ছে এটাই বলছি এক সেকেন্ডে, মানে সাদ্দাম ভাইকে যখনই কোনো বিষয় সুনির্দিষ্টভাবে বলতে বলা হয়, এস এম ফরহাদের বিষয়ে উনি কথা না বলে তিনি ছাত্র দলের মধ্যে ঢুকে যান। এস এম ফরহাদের বিষয়তে বলেছি, ডকুমেন্ট দেখিয়েছি, এই একটা ইস্যু নিয়ে অসংখ্য আরেকটি আপনি যেটি জিজ্ঞেস করেছেন, আরেকটি হচ্ছে দেখুন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কমিটিটি এখন গঠন রয়েছে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি আপনি জানেন আমাদের 5 তারিখের আগের কমিটি, যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তারা 5 তারিখের আগে একাধিকবার জেল খেটেছেন, একাধিকবার আন্দোলন সংগ্রাম করতে আহত হয়েছেন সভাপতি সাধারণ সম্পাদকরা, এবং যাদেরকে আমরা পদে দিয়েছি, ধরেন বিপি প্রার্থী আবিদ, তিনি আমাদের প্রথম দিকের যুগ্ম সাধারণ সম্পাদক। এটি আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের লিডারশিপ যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দিতে পারি, এটা আমাদের পলিসির অংশ হিসাবে আমাদের মনে হয়েছে এই লিডারশিপই ভালো করতে পারে। কিন্তু এটি আমাদের কোনো ক্রাইটেরিয়াতে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তাদেরকেই বিপি জিএস দিতে হবে, এটি আমাদের কোনো পলিসি নয়। প্রচারণা এটি জানতে চাই একটু, বহিরাগত কেন আনতে হবে প্রচারণা? আপনাদের লোক কম নাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? দেখুন, এই বিষয়টি এক লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছেন, তারপর থেকে ভিডিও একটা নিউজে হয়েছে। আমরা বিষয়টি অনুসন্ধান করছি, আমরা মনে করছি এটি কোনোভাবে কাম্য হতে পারে না। এখন যেই শিক্ষার্থী ঢাকা কলেজে তিনি এখানে লিফলেট বিতরণ করেছেন, তিনি কি স্বপ্রণোদিত হয়ে করেছেন কিনা আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে আমরা এই বিষয়টি খোঁজ খবর রাখছি এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি। তাকে তো শেখানো হয়েছে যে রোকেয়া হলের স্টুডেন্ট, না তাকে কিভাবে আমরা শিখিয়ে দিলে আমরা বলতাম ছেলেদের হলে, তাকে কিভাবে বলবো আমরা মেয়েদের হলে? সে স্বপ্রণোদিত হয়ে দিচ্ছে কিনা সেটা আমরা জানি না। এবং সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা কলেজের কোনো কর্মী নয়, এই বিষয়ে আমরা নিশ্চিত করলাম। এখন যদি আমাদের লিফলেট কেউ বিতরণ করে অন্য কেউ, আমরা তো তাকে বাধা দেব না, কিন্তু এই ঘটনা নিয়ে আমরা যাচাই বাছাই করছি, আমাদের টিম কাজ করছে। আচ্ছা, একটু যেতে চাই সাদ্দাম আপনার কাছে। আপনি গতকাল শাহবাগে দাঁড়িয়ে বলেছেন ছাত্রদলের উদ্দেশ্য করে, ছাত্রদল যদি কোনো কর্মসূচি দিতে না পারে বা কোনো কিছু খুঁজে না পায়, আপনারা কর্মসূচি দেওয়ার মতো পরামর্শ দিবেন বা আপনার কাছ থেকে পরামর্শ নিতে পারে, এমন একটি কথা বলেছেন। মানে আপনার কাছে কেন মনে হয়েছে যে ছাত্রদল নিজেরা কর্মসূচি দিতে পারছে না, ছাত্র শিবিরের কাছ থেকে আইডিয়া বা কর্মসূচি ধার করে নিতে হবে? আমি সূত্র জানবো সাদ্দাম। তবে দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরোধীর উপরে কথা বলছিলাম ছাত্র রাজনীতির অসহিষ্ণুতা নিয়ে। আমরা ছিলাম নুরুল ইসলাম সাদ্দাম আপনার কাছে। আপনি গতকাল শাহবাগে আপনাদের একটি ছাত্র শিবিরের কর্মসূচি চলছিল, কর্মসূচিটি মনে হয় ছাত্র দলের বিরুদ্ধে কোনো একটি কর্মসূচি ছিল, সেখানে বলেছেন যে ছাত্র দল আপনাদের নিয়ে বারবার কথা বলে, তারা যদি কর্মসূচি না পায় আপনাদের কাছ থেকে কর্মসূচি মানে আইডিয়া নেওয়ার মতো কিছু একটা বলেছেন। আপনার কেন মনে হলো ছাত্র দল আপনার কাছে আইডিয়া নিতে হবে? গতকাল আমাদের কর্মসূচিটা 4-5টা ইস্যু নিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ আমরা জানিয়েছি। এটা মূলত আক্ষেপের জায়গা থেকে এই কথাটা বলা। আপনারা দেখবেন যে আজকেও তারা যে কর্মসূচিটা করেছে হাইকোর্টের সামনে, হাইকোর্টে একটা রিট চলছে, রিটের আবেদনের শুনানি, হাইকোর্টকে মানে প্রভাবিত করার জন্য
তারা সেখানে ইন্টেনশনালি কর্মসূচি দিয়েছে এবং কর্মসূচিতে যাদেরকে নিয়ে এসেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তাদেরকে ভাড়া করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে তারা বক্তব্য দিয়েছে, পাশ থেকে ছাত্রদলের সভাপতির কাছে শুনছে ঠিক আছে বক্তব্য, সে আবার সার্টিফাই করছে ঠিক আছে। এরপরে তারা আরেকজন বক্তব্য দিয়েছে যে নারী নির্যাতনের পক্ষে ছাত্রদল আজীবন ছিল নাকি। এখন এরকম তো ইম্যাচিউর বক্তব্যগুলো দেয় কখন, যারা পলিটিক্সের সাথে ইনভলভ না। তো ছাত্র শিবিরকে ঠেকানোর জন্যই যখন তাদের কর্মসূচি প্যাডে ঘোষণা দেওয়া হয়, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কোনো ধরনের রেফারেন্স ছাড়াই কোনো একটা ঘটনা ঘটলেই ছাত্র শিবিরের সম্পৃক্ততা পেয়ে তারা ছাত্র শিবিরকে অ্যালাই করে স্টেটমেন্ট, তাদের মানে ন্যূনতম সভ্যতা, রাজনৈতিক সভ্যতা ভব্যতা বাদ দিয়ে তারা মানে দায় চাপানোর জন্য চেষ্টা করে। খুলনায় যে ঘটনাটা কুয়েটে ঘটেছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যে গ্যাঞ্জামটা হয়েছে এটাও ছাত্র শিবিরের উপর চাপানোর চেষ্টা করছে। এরপর আরও অনেকগুলো ঘটনার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে ছাত্রদের নিয়ে সৃজনশীল যে কাজগুলো তাদের হওয়া উচিত বা করা উচিত, এর বাইরে গিয়ে যখন বেশি ট্যাগিং, বুলিং, এরপরে একজন আরেকজনকে আদারিং করা, এই শব্দগুলো ব্যবহার করা, এরপরে মানে অনবরত মিথ্যাচার, গুপ্ত রাজনীতি, অথচ এত প্রোগ্রাম আমাদের করা হচ্ছে, এই একটা বিষয়ে হচ্ছে তাদের কোনো বক্তব্য নাই, ঘুরায় পেঁচায় হচ্ছে 2-3টা শব্দ তারা ব্যবহার করে। আর এখন তাদের সাথে আবার যুক্ত হয়েছে সেই মানে আদারিং করার যে 71কে সামনে নিয়ে এসে আদারিং করার একটা প্রবণতা। না, সবকিছুই বাদ দেওয়া হয়েছে, কিন্তু আপনারা এটা বলবেন, এইটা বলার মধ্যে দিয়ে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন তাদের মায়ের যখন টকশোতে গিয়েছে তখন একটা শিক্ষার্থী প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরের শুরুতেই তার মনোভাব হচ্ছে সে মনে করছে ও হচ্ছে ছাত্র শিবির, এই জন্য প্রশ্নের উত্তর তাকে দেয়া যাবে না। তার মানে ছাত্র শিবির হইলে আগে ছাত্রলীগ যেরকম পিটায় মেরে ফেলা জায়েজ করতো, এখন তারা ওই ট্যাগিং এর দিকে গিয়ে এরপরে ছাত্র শিবিরের কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে না। আমরা বলছি ফ্যাক্টটাকে আইডেন্টিফাই করেন। কেউ যদি অন্যায় করে অন্যায়ের বিচারটার জন্য আপনারা দাবি তোলেন, আমরা তো অন্যায়ের পক্ষে কখনোই থাকবো না, কখনোই দাঁড়াবো না। সুতরাং আমরা মনে করছি যে তাদের কর্মসূচিগুলো সৃজনশীল আরো হওয়া উচিত। ওই আক্ষেপের জায়গা থেকেই মূলত আমার এই বক্তব্য দেয়া। জি, সেটি বুঝতে পেরেছি। এই যে আজকে যখন শুনানি চলছিল তখন আপনারা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে প্রভাবিত করতে চেয়েছেন এই রায়কে, এটি অভিযোগ সাদ্দামের। প্রথমত হচ্ছে সাদ্দাম ভাই যেটি বললেন গুপ্ত রাজনীতি না করলেই তো হয়, প্রকাশ্যে দেয়া ছাত্রদলের গুপ্ত না না গুপ্ত রাজনীতি বন্ধ করলে না না আমাদের মধ্যে নাই। ছাত্র শিবিরের কর্মীরা গুপ্ত হিসেবে আছে কিনা আপনাদের দলেও? না, আমাদের দলে কেউ নাই, আমাদের সবাই প্রকাশ্যে রাজনীতি করে, এমনকি প্রেম করলেও সেটি প্রকাশ্যে করে থাকে। সুতরাং সাদ্দাম ভাই যেটি বলার চেষ্টা করছেন যে গুপ্ত তো গুপ্ত না করলেই তো হয়, যে ছোট ছোট কমিটি এগুলো প্রকাশ করে দেন আপনারা, গুপ্ত থাকার দরকার কি? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন দেখুন, এটি একটি নিয়মতান্ত্রিক মানববন্ধন ছিল, এটি হাইকোর্টের সামনে মানববন্ধন করলে বিচারপতি প্রভাবিত হতে পারে, এই গল্প আমি আজকে প্রথম শুনলাম। না না, আওয়ামী লীগ ছাত্রলীগ না, এটি একটি জায়গা, উন্মুক্ত জায়গা, এখানে মানববন্ধন, আমরা আওয়ামী লীগের সময়ও মানববন্ধন করেছি হাইকোর্টের সামনে, এবং এটি আমি নিশ্চিত করছি এখন টেলিভিশন চাইলে এখন টেলিভিশনে প্রকাশিত হয়েছে, হাইকোর্টের সামনে আমরা মানববন্ধন করেছি, যেটা আওয়ামী লীগের সময় আমরা করেছি। না না, শুনানির সাথে তারপর মানববন্ধনের কোনো রেশিও, কোনো কম্পারিজন নেই। আপনি জানেন শুনানি হচ্ছিল ডাকসু নিয়ে, আমরা প্রতিবাদ করেছিলাম যে একজন নারী শিক্ষার্থীদের উপর যে অবমাননার কথা হয়েছে, তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিবাদে। এখানে তো গণধর্ষণের হুমকি নিয়ে কোনো হচ্ছিল না। আচ্ছা, এই ঠিক একই হুমকি দেওয়া হয়েছে ছাত্র শিবির প্যানেলের একজন নারী প্রার্থী জুমা নাম তার, আর একজন প্রার্থী রয়েছে সাবিকুন নাহার, তার ছবি বিকৃতি করা হচ্ছে, সে বিষয়ে আপনারা কোনো প্রতিবাদ করেছেন কিনা? তো জুমার বিষয়ে সাদ্দাম ভাই যেটি বলেন নাই, জুমার বিষয়ে আমরা আজকে গণমাধ্যমে দেখেছি জুমা নিজেই বলেছেন যে তিনি ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন, এটি যেরকম সত্য, অতীতে তিনি ছাত্র শিবিরের বট আইডি থেকে, যেটি আসলে বুলিং এর তিনি শিকার হয়েছেন। সাদ্দাম ভাই ওইটা যদি একটু বলতেন তাহলে। ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন থেকে, কিন্তু অতীতে তিনি ছাত্র শিবিরের বট আইডি। আমি তো জানতে আপনারা প্রতিবাদ করেছেন কিনা, এই যে তাদের বুলিং করা হচ্ছে, তাদের ছবি বিকৃতি করা হলো, আপনারা যেমন ফাহমিদের বেলায় করেছেন, তাদের ব্যাপারে আপনারা প্রতিবাদ করেছেন কিনা? দেখুন, আমরা ঠিক কিছুদিন আগেই, প্রায় ধরুন মাসখানেক হবে না, 20-25 দিন আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সারা দেশের নারী শিক্ষার্থীদের উপর বিরোধী মত থাকতে পারে, তাদের প্রতি আমাদের নেতাকর্মীদের কিরকম আচরণ হবে সে বিষয়ে আমরা একটি প্রেস রিলিজ দিয়েছিলাম। এখন ধরেন বাংলাদেশে তো অনেক ঘটনা ঘটে, সব ঘটনায় তো আর কর্মসূচি নেওয়া সম্ভব হবে না।
তবে আমরা মনে করি যদি সুনির্দিষ্টভাবে এটি আমাদের চোখে পড়ে আমরা নিশ্চয়ই কর্মসূচি গ্রহণ করব। চোখে চোখে পড়েছিল এটি আমরা পড়েছি, আমি ব্যক্তিগতভাবে আমরা স্ট্যাটাস দিয়েছি এই বিষয়ে। আচ্ছা, কিন্তু মানে অফিসিয়ালি আমরা দিইনি এটি। জুমার বিষয়ে বলছিল নাসির আপনাকে জুমার আইডি মানে যে উদ্দেশ্যে সে পোস্টটা দিয়েছিল, ভাই হয়তো পোস্টটা টোটালি পড়ার সময় পায়নি। এখানে দুইটা কম্প্যারিজন সে করার চেষ্টা করছে, যে পূর্বেও যখন তিনি প্রতিবাদ জানাতেন ছাত্র শিবিরের কর্মসূচি বা হচ্ছে কথা বিভিন্ন বিষয় নিয়ে স্ট্যাটাস দিতেন, তখন বিভিন্ন আইডি থেকে তাকে কমেন্টস করা হতো। তো যখন কমেন্টস করা হয়েছে, সে আমাদের বর্তমান দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর কাছে এই বিষয়টা বলছে যে এরকম কথাবার্তা বলা হচ্ছে, এই বিষয়ে আপনারা ব্যবস্থা নেন। তখন আমাদের পক্ষ থেকে রেসপন্স করা হয়েছে এবং তাৎক্ষণিক ওই মানে কোন আইডি থেকে বলা হয়েছে, কোথা থেকে বলা হয়েছে, এই বিষয়গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে এবং তাকে আশ্বস্ত করা হয়েছে। পাশাপাশি সে কম্পেয়ার করেছেন যে ওইখানে মায়েদের আইডিতেও একই রকম অভিযোগ করা হয়েছিল। সে বলছে আমরা এখন ব্যস্ত আছি, তোমার এই বিষয় নিয়ে এখন গুরুত্ব দেওয়া বা চিন্তা করার সময় তাদের নাই। এই দুইটা কম্পেয়ার করছে যে আমি তো বিভিন্ন সময় এগুলো শিকার হয়েছি, যখন অভিযোগ দিয়েছি একটা পক্ষ অভিযোগ একরকম রিসিভ করেছে, আর একটা পক্ষ অভিযোগ অন্যরকমভাবে রিসিভ করেছে। এই কম্পেয়ারিজন করার জন্য সে মূলত এটা দিয়েছে। যখনই এই জাতীয় কোনো আইডি থেকে কোনো ধরনের ট্যাগিং বুলিং করা হচ্ছে, এখানে আমি সচেতনভাবে বলছি, এখানে কিছু কিছু আইডি আছে, ছাত্রলীগ বসে নাই, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট কোনোটাই বসে নাই। সে বিভিন্নভাবে বিভিন্ন আইডি খুলে কখনো ছাত্রদলের বিভিন্ন নামে পেজগুলো খুলছে, কখনো শিবিরের নামে পেজগুলো খুলছে এবং পরস্পরের মধ্যে ক্লাস তৈরি করে দেওয়ার জন্য নানা ধরনের পোস্ট করছে। এরকম অসংখ্য আইডি আমরা আইডেন্টিফাই করেছি এবং সেটা মেটার কাছে বা ফেসবুকের কাছে আমরা অভিযোগপত্র দায়ের করার জন্য বারংবার চেষ্টা করছি। এটা হচ্ছে ক্লাস তৈরি করার জন্য এবং অনলাইনে মব ক্রিয়েট করার জন্য, উত্তপ্ত পরিবেশ সৃষ্টির জন্য তৃতীয় পক্ষ হয়ে এরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে। জি নাসির, একটু জানতে চাই, আমরা শেষের দিকে এসেছি, আমরা একটু কনক্লুসিভ আলোচনায় যেতে চাই। এই যে আপনাদের প্রতি অভিযোগ, যেমন শিবিরের প্রতি অভিযোগ আছে গুপ্ত রাজনীতি, আপনাদের প্রতি অভিযোগ আছে দায় চাপানোর রাজনীতি, যেটি বিভিন্ন সময় এসেছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে এখান থেকে বের হয়ে ছাত্রদের জন্য, ছাত্রদল তো কাজ করবে ছাত্রদের জন্য, সেখানে আসলে কবে দেখতে পাবে এই 24 পরবর্তী বাংলাদেশের শিক্ষার্থীরা? দেখুন, আমরা সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা কাজ করছি। কিন্তু গত এক বছরে 3-4টা উদাহরণ দেন তো, যেহেতু এখন খুব ভালো সময় আপনাদের ছিল। গত এক বছর কি করেছে ছাত্রদল? গত এক বছর ছাত্রদের জন্য ছাত্রদল কি প্রোগ্রাম করেছে? আপনি বলেন কোন বিশ্ববিদ্যালয় ধরে বলবো? না, আপনি আপনার কেন্দ্রীয়ভাবেই বলেন। আপনি হ্যাঁ, এই যে ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটনা বলি, যেটি আপনি উল্লেখ করেছেন 2 দিন আগে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে, সেখানে 24-25 সেশনের শিক্ষার্থীরা তারা ভোট দিতে পারছে, প্রার্থী হতে পারছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেলায় আলাদা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, যেটা আমি আসলে বলার চেষ্টা করছিলাম, তিনি ছাত্র শিবিরের নেতাদের পরামর্শ শুনে তিনি 24-25 সেশনের শিক্ষার্থীদেরকে ভোটদান থেকে বিরত রেখেছেন, প্রার্থী হতে থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 4,500 সাধারণ শিক্ষার্থীর কথা চিন্তা করে সেখানে তাদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করা এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিরলস ভূমিকা পালন করছে 2 দিন আগে। এবং যদি দেখি, ধরুন এই যে আপনি দেখেছেন কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে প্রতিটি হলে সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ওনারাও করেছেন, আমরা পানির ফিল্টারিং ব্যবস্থা করা সহ যাবতীয় বিষয় পদক্ষেপ গ্রহণ করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বিষয়ে আবার ছাত্র শিবির মনে হয় বলে যে তিনি বিএনপির সাদা দলের নেতা বা কিছু একটা এমন বলার চেষ্টা করে ছাত্র শিবির। এটি কথিত আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ছাত্র শিবিরের নেতাদের পরামর্শ ছাড়া তিনি নাকি ওয়াশরুমে যান না। তিনি সাদা দলের নেতা হলে কি হবে? কারণ আগে সাদা দল জামাত বিএনপি একসাথে ছিল, 5 তারিখের পরে উনি জামাতের হয়ে গেছেন। আমি ঠিক একই প্রশ্ন আসবো সাদ্দাম আপনার কাছে, যেটি আমি নাসিরকে করলাম, যে গত এক বছরে ছাত্র শিবির সাধারণ ছাত্রদের জন্য কি করেছে, মানে ছাত্র শিবির নিজের জন্য না করে সাধারণ ছাত্রদের জন্য। আমরা এই রিসেন্টলি যেটা করেছি, জিপিএ 5 প্রাপ্ত যে শিক্ষার্থী 1,39,000 এই ছাত্রীদেরকে আমরা সংবর্ধনার আয়োজন করেছি। তাদের এরপরে যারা কৃতি শিক্ষার্থী ছিল, A+ পায়নি, তাদেরকে কাউন্সিলিং করেছি ভালো রেজাল্ট করার জন্য। গত 1 মাস ধরে শত প্রোগ্রাম আমরা করেছি এখানে এবং হিউজ পরিমাণ স্টুডেন্টদেরকে আমরা সেখানে এঙ্গেজ করার চেষ্টা করেছি। এর পূর্বে তো আমাদের সায়েন্স ফেস্ট ছিল, ম্যাথ অলিম্পিয়াড ছিল, বিজনেস সামিট করেছি আমরা স্টুডেন্টদের জন্য, হায়ার স্টাডি নিয়ে প্রোগ্রামগুলো আমরা করেছি, স্টুডেন্টদের ভিতরে কোরআন এক্সিবিশন, কোরআন তেলাওয়াত প্রোগ্রাম, এরপরে হচ্ছে সাধারণ ছাত্রদের একাডেমিক এক্সিলেন্স প্রোগ্রামগুলো, এরপরে হচ্ছে হাফেজে কোরআন সংবর্ধনা, অসংখ্য
শত শত হাজার হাজার প্রোগ্রাম আমরা করছি আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার নিয়ে যে আন্দোলনটা তারা করেছে বলতেছে, 10 সেকেন্ডে শেষ করব ওইটা ইসলামী ছাত্র শিবিরও এই একই দাবি করেছিল এবং সব ছাত্র সংগঠনই একই দাবি করেছে, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে ভোটাধিকার দিতে হবে, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, সেটা প্রশাসন করেছে। আর বিসির ব্যাপারে যে এলিগেশনগুলো দেওয়া হয়, ওই যে কথিত বললো, কথিত আছে, ওই কথিত কথাটা হচ্ছে তারা বলে কারণ বিসি যখন বিটুইন দ্য লাইনে চলে, কারো কথা শুনে না, তখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা কোনো খারাপ দিকে যাচ্ছি না, আমরা দেখতে পাবো যে আমরা আশা করি যদি খারাপ কেউ পরিস্থিতি তৈরি হবে কিনা, কি মনে হয়? খারাপ সিচুয়েশন তৈরি করতে চায়, সে এর জন্য প্রচন্ড পরিমাণে এর ব্যাপারে দায়যুক্ত হবে। আমরা মনে করছি নির্বাচন 9 তারিখে হবে এবং যথাসময়ে উৎসবের আমেজের সাথে হবে। আমি মনে করছি না ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান, সেটির প্রতিফলন হবে বলে আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের আমরাও সেই প্রত্যাশা করি, আমরা সেই প্রত্যাশা করি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে 24-এর যে আশা আকাঙ্ক্ষা ছাত্র জনতার, সেটির পূর্ণাঙ্গ একটি প্রতিফলন আগামী নির্বাচনের মাধ্যমে হবে, ফলাফলে। সেই প্রত্যাশা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। নাসির এবং সাদ্দাম দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের এই মুহূর্তে বৃহৎ দুটি ছাত্র সংগঠনের একদম শীর্ষ নেতাদের সঙ্গে। তারা সবশেষে কিন্তু একটি জায়গায় এসে একমত হয়েছেন যে আগামী ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হচ্ছে ডাকসু, জাকসু সহ চকসু, তার মাধ্যমে একটি সাধারণ শিক্ষার্থীরা যে চাওয়া পাওয়া রয়েছে 24-এর এই যে 1,500 শহীদের রক্তের বিনিময়ে যে একটি বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশের মূলে আশা আকাঙ্ক্ষা তা পূরণ হবে। আমরাও সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।